হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুরেন্দ্র বায়োলজি। আজকে আমরা ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইটস এই টপিক নিয়ে ডিসকাস করব। আমরা পূর্বে বলেছিলাম বোটানি প্রিপারেশনের জন্য যে টপিকগুলো এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ওই টপিক অনুযায়ী আমরা থিওরি ডিসকাস, এর পাশাপাশি ওই থিওরি অনুযায়ী বেসিক কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা ডিসকাস করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করার আগে আমরা দেখে নেব মেল গ্যামেটোফাইটের পূর্বে একটি রিপ্রোডাক্টিভ অর্গান হিসাবে ফ্লাওয়ার যখন প্ল্যান্টের গঠিত হয়, তো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা কমপ্লিট ফ্লাওয়ারের ক্ষেত্রে কি কি স্ট্রাকচার আমরা দেখতে পাবো, আজকে ওটা দিয়েই শুরু করব। পেডিসেল, ইট ইজ দ্য কমন ইউনিট অফ ফ্লাওয়ার, যেটা যার উপর ফ্লাওয়ারটা দণ্ডায়ন অবস্থায় থাকে। আমরা জানি যে একটা ফ্লাওয়ারের স্ট্রাকচারে মেনলি 4টি ইউনিট থাকে: ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোইসিয়াম এবং গাইনোইসিয়াম। এর পাশাপাশি একটা রিসেপ্টেকল থাকে, হাইপোথ্যালামাস থাকে। হোয়াট ইজ হাইপোথ্যালামাস? ফ্লাওয়ার হোলস বা পুষ্পস্তবকগুলো যে বিশেষ দণ্ডের মাধ্যমে বা যে বিশেষ অংশের জায়গায় জুড়ে থাকে, যাকে বলা হয় কি হাইপোথ্যালামাস। ওকে, নেক্সট আমরা দেখব বিতি, যেটাকে বলা হয় ক্যালিক্স, তার একটা একটা ইউনিটকে বলা হয় কি সেপাল। আর এটাও আমরা জানি সেপালগুলো যখন যুক্ত অবস্থায় থাকবে তখন তাকে বলা হয় গেমোসেপালাস, যখন মুক্ত অবস্থায় থাকবে তখন তাকে বলা হয় পলিসেপালাস। এর পাশাপাশি একটা ফ্লাওয়ারের করোলা অর্থাৎ দলমণ্ডল, তারও প্রতিটা ইউনিটকে বলা হয় দলাংশ বা পেটাল। ওই পেটালগুলো যুক্ত অবস্থায় থাকতে পারে কিংবা মুক্ত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ যুক্ত আমরা যে পেটালগুলোকে বলা হয় গেমোস পেটালাস এবং মুক্ত থাকলে পলিপেটালাস। এর পাশাপাশি তোমাদের বলে রাখি, সেপাল আর পেটাল যে ফ্লাওয়ারের আমরা আইডেন্টিফাই করতে পারবো না, ওদেরকে বলা হবে পেরিয়ান্থ বা পুষ্পপুট। ওই পেরিয়ান্থ বা পুষ্পপুটের প্রত্যেকটি ইউনিটকে বলা হয় টেপাল। কি বলা হয়? টেপাল। আমরা নেক্সট দিকে চলে যাব। ফ্লাওয়ারের রিপ্রোডাক্টিভ অর্গান আমরা জানি, যেটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান হিসাবে থাকে অ্যান্ড্রোইসিয়াম, ওর একটা ইউনিটকে বলা হয় স্টেমেন। স্টেমেনের দুটো পার্ট থাকে, আমরা দেখতে পাচ্ছি এটা ইয়েলো কালারের যে পোর্শনটাকে বলা হয় অ্যান্থার, আর যেটা ওই ব্ল্যাক কালারের একদম পুরো গোড়া থেকে স্টার্ট হয়েছে ওটাকে বলা হয় ফিলামেন্ট। এবং যেটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট গাইনোইসিয়াম, ওই গাইনোইসিয়ামের বেসিক 3টি পার্টস আমরা দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় ওভারি, এই পোর্শনটাকে, এবং স্টাইল, স্টিগমা, অর্থাৎ গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয়। এই 3টি অংশ আমরা একটি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান হিসাবে দেখতে পাবো। নেক্সট আমরা জানি যে আজকে যে মূল ক্লাস মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, এই মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টটা এন্থার থেকেই স্টার্ট হয়। আমরা তাই দেখে নেব যে একটি স্টেমেনকে যখন আমরা কি করছি, ওই স্টেমেনকে যখন আমরা এনলার্জড করে দেখছি তখন এইভাবে একটা স্ট্রাকচার দেখতে পাবো। এই স্ট্রাকচারে আমরা ওই স্টেমেনকে যখন ডিসেকশন করছি অর্থাৎ টিএস করছি, তখন ওই স্ট্রাকচারটা আমরা এনলার্জড করে এরকম অবস্থায় দেখতে পাচ্ছি। এবার দেখে নেব এর মাঝখানে একটা পোর্শন থাকে যেটাকে বলা হয় ফিলামেন্ট। যে ফিলামেন্ট কি করছে, ওই ফ্লাওয়ারের ফ্লাওয়ারের হচ্ছে কি থ্যালামাসের সঙ্গে অ্যাটাচ করতে সাহায্য করছে। এই ফিলামেন্টটি কি হয়, কন্টেনিং ভাস্কুলার বান্ডিল। ওখানে কি থাকবে? জাইলেম ফ্লোয়েম থাকবে। আমরা জানি ভাস্কুলার বান্ডিল, দ্যাট ইজ নোন এজ জাইলেম ফ্লোয়েম। এবার একটা টিপিক্যাল এনজিওস্পার্মের ক্ষেত্রে কি হয়, আমরা টেট্রাস্পোরাঞ্জিয়েট দেখতে পাচ্ছি, এখানে 4টি লোবে ভাগ আছে। তো একটা টিপিক্যাল এনজিওস্পার্মের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা দেখতে পাবো। এই স্ট্রাকচারে আমরা যদি আরও ডিটেলস স্টাডি করি, নেক্সট আমরা দেখতে পাবো এইভাবে, অর্থাৎ 4টি স্পোরাঞ্জিয়েটের পাশাপাশি এখানে ওয়াল দেখতে পাবো। এই ওয়ালটাকে কি বলা হয়? স্পোরোডার্ম। টোটাল যে ওয়ালটা থাকে তাকে বলা হয় কি স্পোরোডার্ম। ক্লিয়ার? স্পোরোডার্মে কটা লেয়ার থাকবে? 4টি লেয়ার থাকে। সবচেয়ে বাইরে থাকবে কে? এপিডার্মিস।
কি বললাম, সবচেয়ে বাইরের দিকে যেটা থাকবে তাকে বলা হয় কি এপিডার্মিস, অর্থাৎ এই পোর্শনটাকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিসের ঠিক ভেতরের দিকে থাকবে এন্ডোথেসিয়াম, তার ভেতরে একটা লেয়ার থাকবে যেটাকে বলা হয় মিডিল লেয়ার, একদম ইনারমোস্ট লেয়ার থাকবে ওটাকে বলা হয় টেপেটাম। ওকে, স্পোরোডাম কন্টেইনিং 4 ডিফারেন্ট লেয়ার, যেটা আউটার মোস্ট লেয়ারকে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিসের ঠিক পরে ভেতরের দিকে থাকবে এন্ডোথেসিয়াম, তারপর মিডিল লেয়ার, একদম ভেতরের দিকে থাকবে টেপেটাম। অর্থাৎ স্পোরোডামকে আমরা 4টি ইউনিটে ভাগ করে দিলাম। টেপেটামের ঠিক ভেতরের দিকে থাকবে মাইক্রোস্পোর মাদার সেল, অর্থাৎ যখন মেল গ্যামেটোফাইটের স্টার্ট হবে তখন একদম এন্ডোজেনাসলি স্পোরোজেনাস টিস্যু থাকে, ওই স্পোরোজেনাস টিস্যু মাইক্রোস্পোর মাদার সেল, যেটা ডিপ্লয়েড ইন নেচার, ঠিক আছে, স্পোরোজেনাস টিস্যু থেকে ডিপ্লয়েড মাইক্রোস্পোর মাদার সেল ক্রিয়েট হবে। এখন থেকে আমরা দেখে নেব যে কীভাবে মেল গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট হবে। তাহলে স্পোরোজেনাস টিস্যু থেকে তৈরি হলো কি মাইক্রোস্পোর মাদার সেল, ওই মাইক্রোস্পোর মাদার সেল ডিপ্লয়েড ইন নেচার, এখানে 2n আমরা দেখতে পাচ্ছি। মিওসিস 1 হলে দুটো, আমরা জানি মিওসিস 1 হলে দুটো NN হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে, এবং মিওসিস 2 হলে আমরা জানি 4টি হ্যাপ্লয়েড টেট্রাস্পোর তৈরি করছে। এই স্পোরগুলো প্রত্যেককে আলাদা আলাদাভাবে ডিসপার্সড হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেল হিসাবে গঠন করবে। এই ইন্ডিভিজুয়াল সেলকে আমরা কি বলি, মাইক্রোস্পোর। এবার এই মাইক্রোস্পোরটা পোলেন গ্রেনে তখনই রূপান্তর হবে যখন মাইক্রোস্পোরে থাকা হ্যাপ্লয়েড গ্যামেটটি মাইটোসিস ডিভিশনে পার্টিসিপেট করবে। অর্থাৎ আমরা এখানে দেখে নেব যে মাইক্রোস্পোরের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা ছিল, যখন মাইটোসিস ডিভিশন করবে তখন দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করবে। একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস, একটি ভেজিটেটিভ নিউক্লিয়াস। এবার ভেজিটেটিভ নিউক্লিয়াস যেটা থাকবে অনেকটা বড় জায়গা জুড়ে থাকবে এবং বড় সেল, এবং যেটা জেনারেটিভ নিউক্লিয়াস সেটা কম জায়গায় জুড়ে। অর্থাৎ আমাদের একটু টেকনিক্যালি দেখে নেব যে কিভাবে হয়। অর্থাৎ একটা সেল যেটা জেনারেটিভ সেল হবে সেটা ছোট সেল হবে, এবং পোলেন টিউব কন্টেইনিং অর্থাৎ ভেজিটেটিভ সেল ওটা লার্জ হবে। এখন আমরা দেখে নেব যে কিভাবে মেল গ্যামেটোফাইট কমপ্লিট করছে। কি হয়, যখন পোলেন গ্রেন তৈরি হয় তার বাইরের দিকে একটা লেয়ার থাকে, ওটাকে বলা হয় কি এক্সাইন। কি বলা হয়, এক্সাইন। এর ভেতরের দিকে থাকবে কে, ইনটাইন। ওকে, ইনটাইন। এবার আমরা আরও ডিটেলসে যদি দেখি তাহলে দেখতে পাবো একটা মেল গ্যামেট কী করে প্রডিউস হচ্ছে। আমরা দেখলাম যে এখানে দু ধরনের নিউক্লিয়াস রয়েছে, একটা ভেজিটেটিভ নিউক্লিয়াস যেটা বড় সেল, এটা ভেজিটেটিভ নিউক্লিয়াস, এবং নিচের দিকে সেলটাকে কি বলা হয়, জেনারেটিভ নিউক্লিয়াস। ওকে, যখন এটাকে বলা হয় কি পোলেন গ্রেন। এই অবস্থায় একটি পোলেন গ্রেন মনে রাখতে হবে, বারবার করে মনে রাখতে হবে, এই অবস্থায় একটি পোলেন গ্রেন আমরা জানি পলিনেশনের মাধ্যমে স্টিগমাতে গিয়ে স্থানান্তর হয়ে যায়। কোথায় চলে আসে, একটি গাইনোসিয়ামের স্টিগমাতে, অর্থাৎ কার্পেলের স্টিগমাতে স্থানান্তরিত হয়ে যায়। যখন স্থানান্তরিত হয়ে যায় তখন পলিনেশন কমপ্লিট হয়ে গেল। এবার দেখব আমরা যে ভেজিটেটিভ সেলটা ছিল, ওই ভেজিটেটিভ সেলটা পোলেন টিউব ফরমেশন করবে। আবার জেনারেটিভ সেল সেটা মাইটোসিস ডিভিশনের মাধ্যমে বিভাজিত হয়ে গিয়ে দুটো হ্যাপ্লয়েড মেল গ্যামেট প্রডিউস করবে। ওকে, এই দুটি মেল গ্যামেট এবং পোলেন টিউব ফরমেশনের পাশাপাশি মেল গ্যামেটোফাইট কমপ্লিট করবে। আমরা জানি যে এখানে এমব্রায়োসেকে 3টি নিউক্লিয়াস থাকে, নিচের দিকে অ্যান্টিপোডাল সেল, দুটো দিকে উপরের দিকে থাকে যেটাকে বলা হয় সাইনার্জিডস, মাঝখানে দুটো সেল মিশে গিয়ে পোলার নিউক্লিয়াস এবং এক সেল। ওকে, এটা হচ্ছে অ্যান্টিপোডাল সেল, এটা এক সেল, নিচেটা অ্যান্টিপোডাল সেল, এটা হচ্ছে কি ডেফিনেটিভ পোলার নিউক্লিয়াস বলা হয়, এটা হচ্ছে কি
অ্যান্টিপোডাল সেল, আর উপরেটাকে বলা হয় সাইনার্জিডস। এবার যখন পোলেন টিউব ফর্মেশন হয়, পোলেন টিউব এমব্রায়োস্যাক পর্যন্ত পৌঁছে যাওয়ার পর পোলেন নিউক্লিয়াস অর্থাৎ যেটা ভেজিটেটিভ নিউক্লিয়াস ওটা ডিগ্রেডেড হয়ে যায়। আলটিমেট পোলেন টিউবের মধ্য দিয়ে দুটি মেল গ্যামেট একটি এগের সঙ্গে ফার্টিলাইজড করে, একটি পোলার নিউক্লিয়াসের সঙ্গে ফার্টিলাইজড করবে। আমরা ডাবল ফার্টিলাইজার যখন পড়ব ওই ডাবল ফার্টিলাইজেশনের সময় পড়ব। আজকে যেটা আমরা মূল বিষয় ছিল মেল গ্যামেটোফাইট, ওই দুটো মেল গ্যামেট এবং ভেজিটেটিভ নিউক্লিয়াস থেকে পোলেন টিউব যখন ফরমেশন করবে তখন কমপ্লিট করবে। এবার আমরা দেখে নেব কিছু কোশ্চেন। বলেছিলাম আমি যে আমরা থিওরির পাশাপাশি কোশ্চেন দেখব। তো ফার্স্ট কোশ্চেন, টিপিক্যাল এনজিওস্পার্ম এন্থার ইচ, অর্থাৎ একটা টিপিক্যাল এনজিওস্পার্মের ক্ষেত্রে আমরা এন্থারটা কীভাবে দেখতে পাবো। ফার্স্ট অপশান ইউনিলোবড অ্যান্ড ডাইথিকাস, অপশান বি বাইলোবড অ্যান্ড ডাইথিকাস, অপশান সি মে বি বোথ এ অ্যান্ড বি, অপশান ডি বাইলোবড অ্যান্ড টেট্রাথিকাস। তো আমরা জানি যে যারা এনজিওস্পার্মের এন্থারটা কীরকম হয়, বাইলোবড এবং ডাইথিকাস। আমরা যে স্ট্রাকচারটাও দেখেছিলাম ওখানে ফার্স্ট থিওরিতে, সেই স্ট্রাকচারটাকে কী বলা হয়, অর্থাৎ এই যে স্ট্রাকচারটা বাইলোবড অ্যান্ড ডাইথিকাস। বাইলোবড, এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি বাইলোবড অ্যান্ড ডাইথিকাস, ডাইথিকাস। ওকে, মনে রাখতে হবে কিন্তু টিপিক্যাল এনজিওস্পার্মের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং। নিচে কোন চারটি অপশানের মধ্যে কোনটি রং। অপশান এ ভেজিটেটিভ সেল ইজ লার্জার দেন জেনারেটিভ সেল। অবভিয়াসলি আমরা দেখলাম ভেজিটেটিভ সেল অলওয়েজ লার্জার দেন জেনারেটিভ সেল। ওকে। অপশান বি পোলেন গ্রেনস ইজ ইন সাম প্ল্যান্টস রিমেইন ভায়াবল ফর মান্থস। ইট ইজ রং অ্যান্সার, বিকজ পোলেন গ্রেন কোনো সময় এক মাসের বা একদিন বা 4 দিন বা 5 দিন ঠিক আছে, কিন্তু 1 মাস সজীব থাকতে পারে না, এটা রং। বাকি যদিও আমরা অপশান সি আর ডি দেখে নেব। ইন্টাইন ইজ মেড আপ অফ সেলুলোজ অ্যান্ড পেকটিন, ইট ইজ রাইট। হোয়েন পোলেন ইজ সিথ এট 2 cell স্টেজ ডাবল ফার্টিলাইজেশন ডাজ নট টেক প্লেস, ইট ইজ রাইট। কারণ 2 cell স্টেজে হয় না, আমরা জানি ওটা যখন ভেজিটেটিভ নিউক্লিয়াস অ্যান্ড পোলার নিউক্লিয়াস তৈরি করলো, ভেজিটেটিভ অ্যান্ড জেনারেটিভ নিউক্লিয়াস যখন আবার দুটো মেল গ্যামেট তৈরি করবে তখন অবস্থায় ফার্টিলাইজড কভার করবে। তো অপশান বি ইজ দ্য রং। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। 4টি অপশান দেওয়া আছে, কোনটি কারেক্ট আমাদের বলতে হবে। হার্ড আউটার লেয়ার অফ পোলেন গ্রেন ইজ কল্ড ইনটাইন। ঠিক আছে, এটা ইনটাইন হবে না, এটা এক্সাইন হবে। অপশান এ রং, অপশানটা ভুল। স্পোরাজেনাস টিস্যু ইজ হ্যাপ্লয়েড, কোনোদিন নয়, স্পোরাজেনাস টিস্যু ডিপ্লয়েড নেচার হয়। এন্ডোথেসিয়াম প্রডিউস দ্য মাইক্রোস্পোর, এটাও ভুল, কারণ আমরা জানি এন্ডোথেসিয়াম হয় না, টেপেটাম। এই যে টেপেটাম লেয়ারটা ছিল আমরা দেখব টেপেটামের ক্ষেত্রে কি হয়। এই টেপেটাম যখন স্পোরাজেনাস টিস্যু থেকে মাইক্রোস্পোর মাদার সেল হয়ে যখন পোলেন তৈরি করবে তখন টেপেটাম থেকে নিউট্রিয়েন্ট নিয়ে ওই পোলেনটা ম্যাচিওর হবে। তো এই কারণে অপশান যেটা আমরা কোশ্চেন দেখেছিলাম যে এন্ডোথেসিয়াম প্রডিউস মাইক্রোস্পোর, এটা ভুল। এবার টেপেটাম নারিশমেন্ট দ্য ডেভেলপিং পোলেন গ্রেন, এটা অপশান ঠিক। তাই এই কোশ্চেনের জন্য অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি যে 3টি কোশ্চেন আলোচনা করলাম এ প্রসঙ্গে যদি কারোর অসুবিধা থাকে বা সবচেয়ে যেটা মানে ভাইটাল কথা, তোমরা যদি কোনো বোটানি রিলেটেড কোনো টপিক যেটা তোমাদের পড়তে বা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করব ওই টপিক রিলেটেড লেকচার তার পাশাপাশি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবে। ধন্যবাদ।